जिधर भी चाहो धुआं उड़ा दो, जिधर भी चाहो धमाल कर दो। तुम्हें सियासत ने हक दिया है, हरी जमीनों को लाल कर दो। বিশ্ব রাজনীতির এই নির্মম বাস্তবতাই যেন আজ মধ্যপ্রাচ্যে সত্য হয়ে উঠেছে। শুধু জমিন লাল হওয়ার অপেক্ষা। চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যখনই চায় তখনই গোটা মধ্যপ্রাচ্যের ভাগ্য বদলে দেয়। কিন্তু ইরান কেন এখনো অধরা বলুন তো? পৃথিবীতে 57টি ইসলামিক কান্ট্রি রয়েছে। একমাত্র ইরান একাই আমেরিকার শক্তিশালী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। কারো সাহায্য ছাড়া ইরান একাই আমেরিকা আর ইসরায়েলের আধুনিক অস্ত্রশস্ত্রের ঝনঝনানির সামনে এখনো অটল। স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যেন বীরের মতো লড়াই করে চলেছে ইরান একাই। তারা যেন স্পষ্ট বার্তা দিচ্ছে যে যতদিন দরকার ততদিন এই লড়াই চলবে। ইরানের হৃদয়ে যেন জ্বলছে প্রতিরোধের আর প্রতিশোধের অমর আলো। কিন্তু এই আলোর রহস্য কি, যা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে? হ্যালো সবাইকে, আমি সানায়া। বর্তমানে বিশ্ববাসীর মনে একটাই প্রশ্ন, সেটা হলো ইরানের সীমান্তে রোমানের ধুলো থেকে আমেরিকার বোমা পর্যন্ত এই যে হেরে যাচ্ছে সবাই, হেরে যাওয়ার পেছনে কোন অজানা অস্ত্র আছে? কি এমন আছে ইরানে যা বিশ্বের সবচেয়ে বড় শক্তিকেও থামিয়ে দেয়? প্রকৃতি, মানুষ, নাকি অজানা কোনো কৌশল? এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের ভিডিওতে। এমন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্টই আমাকে এনার্জি দেয়। 1986 সালে আমেরিকান বাহিনীর লিবিয়ার উপর হামলা, 2002 সালে ইরাকের ওপর হামলা, অথবা 2014 সালে সিরিয়ার ওপর, যখনই আমেরিকা চেয়েছে মধ্যপ্রাচ্যের ভাগ্য বদলে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু একমাত্র ইরানই এমন একটা দেশ যে গত কয়েক দশক ধরে আমেরিকার নিয়ন্ত্রণে আসেনি। এবং ইতিহাস সাক্ষী, গত 600 বছরে ইরানের সীমান্তের 1 ইঞ্চিও তার জায়গা থেকে সরেনি। রোমান, আরব, তুর্কি, রুশ কিংবা ব্রিটিশ সাম্রাজ্য, যেই আক্রমণকারী হোক না কেন, ইরান বারবার প্রমাণ করেছে যে সে সবচেয়ে বড় আক্রমণও সহ্য করার ক্ষমতা রাখে। কিন্তু এই শক্তির আসল রহস্যটা কি জানেন? জানেন কোন জিনিস ইরানকে অন্য আরব দেশগুলোর থেকে এতটা আলাদা ও অটল করে তুলেছে? সেটা বুঝতে গেলে প্রথমেই আসে সেই উপহারের কথা যেটা ইরান প্রকৃতির কাছ থেকে পেয়েছে। ইরানের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ ইরান চারিদিক থেকে তার পাহাড়ে ঘেরা। যেমন ইরানের দক্ষিণে যে জাগ্রস পর্বতমালা রয়েছে, সেটা দক্ষিণ থেকে আসা শত্রুদের জন্য একটা প্রাচীরের মতো কাজ করে। আবার দক্ষিণ পশ্চিম দিকে এই জাগ্রস পর্বত ধীরে ধীরে ইরাকের দিকে ঢালু হয়ে গেছে। কিন্তু উত্তর পশ্চিমে এতটাই খাড়া ও উঁচু হয়ে উঠেছে যে তুরস্কের সঙ্গে আবার একটা অসম্ভব সীমান্ত তৈরি করেছে। আবার অদ্ভুতভাবে যেখানে পাহাড় নেই সেখানে রয়েছে জলাভূমি, বিশেষ করে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী যেখানে মিলিত হয়েছে। এই জলাভূমিগুলো প্রাকৃতিক প্রতিরোধক হিসাবে কাজ করে ইরানের জন্য। এছাড়া উত্তরে যেখানে ক্যাসপিয়ান সাগর বা আজারবাইজান, সেখানে আলবোর্জ পর্বতমালা রয়েছে রক্ষণের জন্য। ইরানের পূর্ব দিকে আবার ছোট ছোট পর্বতশ্রেণী ইরানকে একটা ফিতের মতো করে ঘিরে রেখেছে, যা আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত তৈরি করে। অর্থাৎ চারদিক থেকে পাহাড় ইরানকে একটা দুর্গের মতো সুরক্ষিত রেখেছে। আর দক্ষিণে আছে পারস্য উপসাগর। পারস্য উপসাগর দিয়ে কেউ দখল করতে এলে সামনে 1.5 কিলোমিটার পর্যন্ত উঁচু পাহাড়, যা প্রায় 250 কিলোমিটার ভেতর পর্যন্ত বিস্তৃত। বুঝতে পারছেন? আসলে যে কোনো দেশ দখল করার জন্য তার ভৌগোলিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইরানের ক্ষেত্রে এই পাহাড়গুলো এতটাই গুরুত্বপূর্ণ যে গত 600 বছরে ইরান দখলের যত চেষ্টা হয়েছে সবই ব্যর্থ হয়েছে। এছাড়াও ইরানের দুটো বড় মরুভূমি আছে, দাশতেই কবির আর দাশতেই লুত, এবং এগুলো এতটাই অনির্ভর যে মানুষ বাধ্য হয়ে পাহাড়ের উপর বাস করে। ইরানের মোট 9 কোটি জনসংখ্যার অধিকাংশই এই পাহাড়ি অঞ্চলগুলোতে বাস করে। এই কারণেই বাইরের কোনো সেনাবাহিনীর পক্ষে ইরানের ভেতরে ঢুকে নিয়ন্ত্রণ করা সবসময় একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল। তবে এখানে ইরানের আরেকটা দুর্বল দিকও আছে, সেটা হলো যে পাহাড় শ্রেণীগুলো ইরানকে রক্ষা করে সেগুলোই আবার ইরানকে বন্দি করে রাখে। ইতিহাসে দেখা গেছে যখনই ইরান পশ্চিম দিকে বিস্তারের চেষ্টা করেছে, এই পাহাড়গুলোই তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এটা ছিল ইরানের ভূগোলের সুবিধা। এবার আসি হরমুজ প্রণালীর কথায়। ইরানের সবচেয়ে বড় অস্ত্র হলো স্ট্রেইট অফ হরমুজ। পারস্য উপসাগরের উত্তরাংশ পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ইরানের দখলে। পারস্য উপসাগরের এই প্রবেশপথকেই বলা হয় হরমুজ প্রণালী।
উত্তরে শুধু ইরানের উপকূল, আর দক্ষিণে ওমানের খুব ছোট একটা অংশ। এই অংশের একদিকে ইরানের দিকে একটা ভি আকৃতি তৈরি হয়, যার জন্য 3 দিক থেকে ইরান এই অংশকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে ইরানের ঠিক পাশেই সমুদ্রের একটা ছোট্ট রাস্তা, দেখতে ছোট্ট মনে হয় কিন্তু আসলে এটা কোনো সাধারণ রাস্তা নয়, এবং পুরো বিশ্বের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটাই, কারণ এটা তেল ও গ্যাসের জন্য একটা প্রধান আন্তর্জাতিক শিপিং রুট। এবং এই ছোট্ট রাস্তার আশেপাশেই এমন সব দেশ রয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদন হয়, এবং বিশ্বের মোট তেল সরবরাহের 20% এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। আর তেলের জন্য যে দেশগুলো বিশ্বের সবচেয়ে ধনী দেশ হয়ে উঠেছে, যেমন কুয়েত, ইরাক, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং এমনকি সৌদি আরব, এই সব দেশগুলোর তেল উৎপাদনের পর সব তেল ইরানের এই ছোট্ট সমুদ্র পার হয়ে পুরো বিশ্বে পৌঁছায়। এর ফলে এই দেশগুলো প্রচুর টাকা আয় করে, আর এই তেল থেকেই পুরো বিশ্বের অর্থনীতি চলে। প্রতিদিন এই রাস্তা দিয়ে 2 কোটিরও বেশি তেলের ব্যারেল যায়, অর্থাৎ প্রতি বছর এই রাস্তা দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা হয়। তাই মাত্র 40 কিলোমিটার চওড়া এই পথ বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ, যার উপর গত 40 বছর ধরে ইরানের নিয়ন্ত্রণ। আর এই পথের জন্যই যে বিশ্বের বহু দেশে বাস, ট্রেন আর জাহাজ চলে, ইরান সেটা খুব ভালোভাবেই জানে। তাই যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই কিন্তু ইরান বারবার আমেরিকাকে হুমকি দিচ্ছিল। আর এখন তো ইরান স্পষ্ট বলে দিয়েছে, কোনো দেশের জাহাজ যদি হরমুজের দিকে আসে তাহলে তাকে পুড়িয়ে দেওয়া হবে। আর এতে শুধু উপসাগরীয় দেশগুলো নয়, পুরো বিশ্বকে চাপে ফেলে দিয়েছে। কারণ বিশ্বের 20% তেল, কাতারের 90% এলএনজি এবং বিশ্ব অর্থনীতির প্রায় 5% এই হরমুজ প্রণালীর উপর নির্ভর করে। হিসাব মতো 2025 সালে বিশ্ব অর্থনীতি ছিল $120 ট্রিলিয়ন, কিন্তু হরমুজ বন্ধ হলে তার মধ্যে $6 ট্রিলিয়ন হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে। অর্থাৎ ইরানের ওপর কেউ হামলা করলে তার পাল্টা জবাব হিসেবে হরমুজ বন্ধ করে পুরো বিশ্বকে চাপে ফেলার একটা মূল্যবান অস্ত্র ইরানের হাতে রয়েছে। ইরানের তৃতীয় সুবিধা হলো তার অত্যন্ত দীর্ঘ উপকূল রেখা। ইরানের মোট পরিধি 8731 কিলোমিটার, যার মধ্যে 2815 কিলোমিটার সমুদ্র উপকূল, ক্যাসপিয়ান সাগর ও পারস্য উপসাগর মিলিয়ে। অর্থাৎ তার সীমান্তের 32% সমুদ্র উপকূল। এটা কোনো সাধারণ উপকূল নয়, কারণ সাধারণত উপকূলের পর বালি সৈকত থাকে, কিন্তু এখানে আছে পাহাড় শ্রেণী। আর ইরান গোপন স্থানে মিসাইল ব্যাটারি বসিয়ে রেখেছে। এখানে অনেক ব্লাইন্ড স্পটও আছে, যা স্যাটেলাইট বা ড্রোন থেকে দেখা যায় না। এমনকি সমুদ্র থেকে কেউ উঠে এলেও সঙ্গে সঙ্গে পাহাড়ের মুখোমুখি হতে হয়, যেখান থেকে হঠাৎ করেই আক্রমণ হতে পারে। তবে ভূগোল, হরমুজ প্রণালী ও কঠিন উপকূল রেখার পরও ইরানকে বাইরের আক্রমণ থেকে বাঁচানোর তৃতীয় আরও একটা ঢাল আছে, সেটা হলো সেখানকার বিভিন্ন জাতিগোষ্ঠী। ইরান একটা বহুজাতিক দেশ, শুধু একটা জাতি নয়। পারস্য, আজারি, কুর্দ, আরব, বেলুচ, তুর্কমেন সহ আরও অনেক গোত্র এখানে বাস করে। যখন একটা দেশের জনগণ বিভিন্ন জাতি নিয়ে গঠিত হয়, তখন কিন্তু সবাইকে খুশি রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়। কারণ প্রত্যেক গ্রুপ নিজের অধিকার চায়, নিজের ভাষা ও সংস্কৃতি রক্ষা করতে চায়। আর পাহাড়ি অঞ্চলে বিশেষ করে বিভিন্ন গোত্র নিজ নিজ ভাষা ও সংস্কৃতি নিয়েই বাস করে। যদিও তাদের মধ্যে শত শত বছরের পুরনো বিরোধও আছে, তারপরেও ইরান অবশ্য সবাইকে শিয়া মুসলিমদের ছাতার নিচে এক করে রেখেছে। তবুও প্রায় প্রতিবাদ দেখা যায়, যেমন সম্প্রতি ডিসেম্বর 2025 থেকে শুরু হওয়া বিক্ষোভ আজও চলছে। এ পর্যন্ত 7,000-এর বেশি মানুষ মারাও গেছে, এবং এটা 1979 এর ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় আন্দোলন। তবে এই বহুজাতিকতা ইরানের জন্য একটা সমস্যা হলেও বাইরের কোনো আক্রমণকারীর জন্য তার চেয়েও বড় সমস্যা। অর্থাৎ যে দেশই ইরান দখল করতে চাইবে, তাকে প্রথমে ভূগোলের সঙ্গে লড়তে হবে, তারপর ভেতরের মানুষদের একসঙ্গে নিয়ে চলতে হবে, যেটা প্রায় অসম্ভব। এই কারণেই ব্রিটিশ ঔপনিবেশিক যুগে যখন উপমহাদেশে ব্রিটিশরা রাজত্ব করছিল, ইরানকে তারা কখনো ঔপনিবেশিক করে তুলতে পারেনি। আমেরিকা ও ইসরায়েলও এটা ভালোভাবেই জানে। আর ঠিক এই কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন, ইরানের জনগণের উচিত ইসলামী শাসনকে উৎখাত করা, কারণ তাদেরও জানা আছে জনগণের শক্তি ছাড়া ইরানকে হারানো প্রায় অসম্ভব। এছাড়া ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1941 সালে ব্রিটিশ ও রুশরা ইরান দখল করেছিল শাহের ছেলে শাহর জন্য।
তাদের উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী যেন ইরানকে ঘাঁটি না বানাতে পারে। সেই সময়ও বিভিন্ন গোষ্ঠী সরকারের বিরুদ্ধে চলে গিয়েছিল, একেবারে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এছাড়া এই গোষ্ঠীগুলোর মধ্যে যতই মতভেদ থাকুক, ধর্মের দিক থেকে তারা সবাই এক। ইরানের 95% জনসংখ্যা শিয়া মুসলিম। আর তাছাড়া ইতিহাস প্রমাণ দেয় বারবার, যখনই বাইরে থেকে হামলা হয়েছে তখনই ইরানের সব জনগণ এক হয়ে গেছে। যেমন 1980 সালে সেপ্টেম্বর ইরানি বিপ্লব তখন সদ্য হয়েছে। তখন সাদ্দাম হোসেন ভেবেছিলেন ইরানের সেনাবাহিনী ছিন্ন ভিন্ন, ব্যবস্থা দুর্বল, তাই ইরান দখলের উদ্দেশ্যে হামলা করে। এবং যে যুদ্ধকে সাদ্দাম হালকাভাবে নিয়েছিলেন সেটা টানা 8 বছর চলেছিল। শুরুতে ইরাকি সেনা অনেক ভেতরে ঢুকে গিয়েছিল, কিন্তু 2 বছরের মধ্যেই ইরান নিজের ভূমি ফিরিয়ে নিয়েছিল। এই যুদ্ধে শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষও যুদ্ধে অংশ নিয়েছিল। সবাই এক ছাতার নিচে এসে প্রাণ দিয়েছিল। সাদ্দাম আশা করেছিলেন ইরানের আরবরা ইরাকের পক্ষে যাবে, কুর্দরা বিদ্রোহ করবে, ইরান ভেতর থেকে ভেঙে পড়বে। কিন্তু তার সব আশা ভেস্তে যায়। যে গোষ্ঠীগুলোর মধ্যে বিভেদ ছিল, যুদ্ধের সময় সবাই শিয়া মুসলিমদের ছাতার নিচে তারা এক হয়ে যায়। এতে ইরানি জাতীয়তাবাদ আরও শক্তিশালী হয়। 8 বছরের যুদ্ধ, 10 লাখের বেশি হতাহতের পর শেষে ইরাকও ক্লান্ত হয়ে পড়ে, ইরানরাও। কিন্তু 1 ইঞ্চি জমিও না নিয়ে সাদ্দাম হার মানতে বাধ্য হন। তাই ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তার সেনাবাহিনী নয়, তার আকার, যেটা কয়েক সপ্তাহের মধ্যে দখল করা অসম্ভব। এটা 16 লাখ বর্গ কিলোমিটারে বিস্তৃত একটা কৌশলগত গোলক ধাঁধা। তাছাড়া তেহরান, ইস্পাহান, মাশহাদের মতো শহরগুলো সীমান্তে নয়, ভেতরে নিরাপদে অবস্থিত। ফলে শত্রু পৌঁছাতে ক্লান্ত হয়ে পড়ে। আর সেই কারণেই বোধহয় এই দেশটির শত্রু যত ভেতরে ঢোকার চেষ্টা করে, তার সাপ্লাই লাইন তত লম্বা হয়। অর্থাৎ ইরানের ভূমি নিজেই একজন নীরব রক্ষকের মতো কাজ করে সময়কে তার সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে নেয়। আর ঠিক এই সব কারণেই আজ একাই দাঁড়িয়ে থেকে ইরান উপসাগরীয় অঞ্চল থেকে শুরু করে আমেরিকার বাজার পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে, যা আমেরিকা ইসরায়েল স্বপ্নেও ভাবতে পারেন। তেলের দাম টালমাটাল, বাজারে আতঙ্ক। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যদি দ্রুত বদল না হয় তাহলে 2-3 সপ্তাহের মধ্যেই এর অভিঘাত পুরো পৃথিবীতে পড়বে। তাই বিশ্ববাসী আজ একটা প্রশ্ন নিয়েই ভাবছে, সেটা হলো শেষ পর্যন্ত মাথা নত কে করবে? সারা দুনিয়াকে যুদ্ধের আগুনে ছেড়ে দেওয়া আমেরিকা ইসরায়েল, নাকি চাপের সামনে মাথা নোয়াতে অস্বীকার করা ইরান? দেখা যাক, সময় বলবে। তবে ইরান জিতবে কিনা জিতবে না সেটা সত্যিই সময় বলবে। কিন্তু এই যে ইরান কারো সাহায্য ছাড়া একাই লড়াই করছে একটা ভয়ঙ্কর, হিংস্র, লোভী এবং বৃহত্তর শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্র জোটের বিরুদ্ধে, এটা দেখে একটা কথাই মনে আসছে, সেটা হলো হিস্ট্রি অলওয়েজ স্টার্ট উইথ মাইনরিটি।